গোলাপ ফুলের কাঁটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বুঝে না। লে, এই মাইয়া চেঁচামো এখানেও শুরু হয়ে গেল। নয়নের কথা শুনে তেতে উঠল ঝিনুক, রাগী কণ্ঠে বলল, আমি কি তোরে কইছি নাকি যে তোর এত চলতেছে? আমি তো আমার সমুদ্রের ভাইরে কইছি, তাহলে তোর এত ফাটে কেন? ঝিনুকের ঠেসমরে কথা শুনে নয়নেরও রাগ হলো, কিন্তু কিছুই বলতে পারল না। তার আগে সমুদ্রকে থামিয়ে দিয়ে ঝিনুককে বলল, সকাল সকাল এখানে কি করছিস? আর এসব কি ধরনের গান? ঝিনুক লজ্জা মাখানো কণ্ঠে বলল, এই গান এখন খুব চলতেছে সমুদ্রের ভাই। আর তুমি তো আমার করা ইশারা বোঝো না, হেল লাগাই তো আমারে এই গান খান তোমারই শুনাইতে হইল। তোকে আমি কতবার করে বুঝিয়েছি ঝিনুক, যে এসব পাগলামো করা বন্ধ কর। নিজেকে এভাবে সবার সামনে অপমানের বস্তু হিসেবে কেন দাঁড় করাস? তোমার লাইগা সমুদ্র ভাই, শুধু তোমার লাইগা। তুমি তো আমার ভালোবাসা বোঝো না, এই লাগাই তো আমি সমানে তোমারই বোঝানোর চেষ্টা করি, আর উল্টোপাল্টা কথা কইয়া ফালাই। তুমি একবার আমার মনের কথা খান বোঝার চেষ্টা করো, দেখবা আমি আর এমন করুম না। ঝিনুকের কণ্ঠে একরাশ অসহায়ত্ব প্রকাশ পেল। সমুদ্রকে খুব করে বোঝাতে চাই সে নিজের মনের কথা। সমুদ্রকে ঠিক কতখানি ভালোবাসে প্রতি মুহূর্তেই সেটা ওকে উপলব্ধি করানোর চেষ্টা করে ঝিনুক। কিন্তু কেন যেন সমুদ্র বুঝতেই চায় না, কিংবা হয়তো বোঝে কিন্তু ঝিনুকের এই অনুভূতিকে আশকারা দিতে চায় না। প্রশ্রয় পেলেই তো আরো বেশি করে নিজের ভালোবাসাগুলো প্রকাশ করতে চাইবে। অবশ্য প্রশ্রয় না পেয়ে সে সেগুলো লুকিয়ে রাখে এমনটা নয়। ঝিনুক নিজের অনুভূতি প্রকাশে কখনোই বিন্দুমাত্র কার্পণ্য করে না। মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দেয় নিজের সমুদ্রর ভাইকে। কিন্তু সমুদ্র কখনোই তার সেই অনুভূতিগুলোকে একটু আপন করে নিতে চায় না, সব সময় দূরে ঠেলে দেয়। এদিকে ঝিনুকের এমন কথা শুনে নয়ন ব্যঙ্গাত্মক গলায় বলল, ডং দেখলে গা পিত্তি জ্বলে যায়। এই ভাগ তো এখান থেকে। সকাল সকাল আইসি ওর প্রীতির গান শুনাইতে। কয় কি বন্ধু সাদামাটা। ওরে বলদ, তোর বন্ধু সাদামাটা হলে এতদিনে তুই ওর বাচ্চা মা হয়ে যেতি। ওই ব্যাটার মনে জিলাপির প্যাচ আছে, এর জন্যই এখনো তোরে বনি মানে। সাদেকে আর বলদ বলি তোকে রে জিনু। এই নয়নের বাচ্চা, তোরে কিন্তু আজ আমি খাইছি, মুখে লাগাম টান তুই। নয়নের অভিব্যক্তি বদলে গেল। মুখে কুটির হাসি ফুটিয়ে তুলে ঝিনুকের কানের কাছে ফিসফিস করে বলে, আমায় খাওয়ার একটাই উপায় আছে, আর সেটা হলো চুমো। খাবি নাকি আমায় চুমো? তার আগে বল, সকালে দাঁত ব্রাশ করেছিস তো? ঝিনুক নয়নের পিঠে সজোরে একটা কিল লাগাতেই ব্যথায় আর্তনাদ করে উঠল নয়ন। সমুদ্র শুধু চুপচাপ ওদের কাণ্ড দেখছে। এই বেয়াদব মেয়ে, এত জোরে কেউ মারে? মেরুদণ্ডের হাড় ভেঙে দিল রে আমার। ইচ্ছা তো করতেছে তোর হাত পা ভাঙ্গা দিয়ে হাসপাতালে ফালাইয়া রাখা আসি। তোর মতন খচ্চরে আমি চুমা দিব, এটা তুই ভাবলি কেমনে? আইনে নিজের চেহারা দেখছোস? দেখতে তো বান্দর লাগে। আর তোরে কিনে এই ঝিনুক চুমা দিব? ঘুম মনে হয় এখনো ভাঙে নাই তো। আমি তো লাফাচ্ছি তোর থেকে চুমু নেওয়ার জন্য। এটা সবাই জানে যে ক্যাডা কাঠ থেকে চুম্মা নেওয়ার জন্য পয়সা আছে, খাড়াই আছে না বান্দর লাহান লাফাইতেছে। কথাটা বলে ঝিনুক ঠোঁট টিপে হাসলো। এদিকে ওদের দুজনের ঝগড়া আর সহ্য করতে পারল না সমুদ্র। এক ধমক দিয়ে দুজনকেই থামিয়ে দিল। সকাল সকাল কি শুরু করেছিস দুজনে? আর ঝিনুক, তোকে কতবার বলেছি যে আমার সাথে এসব আজে বাজে কথা বলবি না? ঝিনুক অসহায় নেত্রে সমুদ্রের দিকে তাকালো। এই মানুষটা যে কেন ঝিনুকের ভালোবাসা বোঝে না কে জানে। ঝিনুক খুব করে চাইলো যে ওর সমুদ্রের ভাই ওর দৃষ্টির অসহায়ত্বটা বুঝুক, কিন্তু সমুদ্র তা বুঝলো না। ঝিনুক আলতো হেসে বলল, আমিও তো তোমারে মেলাবার কইছি সমুদ্র ভাই, যে আমি তোমারে ভালোবাসি। সমুদ্র একটা হতাশার শ্বাস ফেলল। এ মেয়েকে বুঝিয়ে কোনো লাভ নেই। প্রসঙ্গ পাল্টে বলল, স্রোত ভাই কই? আমাদের সাথে শহরে যাবে না? যাইব তো, সকাল সকাল উইঠা খেতে গেছে। আমারে তো রাইতে খাওয়ানোর সময় কইছিল যে তোমাকে লগে যাব। যখন বলেছে তাহলে যাবে। তুই এত সকালে এখানে কি করছিস? যা, বাড়ি যা। আমারে তোমার লগে নিয়ে যাবা শহরে? ঝিনুকের এমন আবদার শুনে পাশ থেকে নয়ন বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, এই শখ কথা। এই তুই ভাগ তো এখান থেকে। টিকটক পিকটক বানাচ্ছিলি না, বানা।
নয়নের কথার প্রেক্ষিতে ঝিনুককে কারো কিছু কথা শোনানোর প্রস্তুতি নিল, কিন্তু তার আগেই সমুদ্র ঝিনুককে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলে উঠল। তোকে আমি নিষেধ করেছিলাম না ঝিনুক এসব না করতে? ঝিনুক চোখ দুটো খিচে বন্ধ করে জিভে একটা কামড় বসালো। আজ আবার বকা খাবে সমুদ্রের কাছেই নিয়ে। এদিকে ঝিনুক আবার বকা খাবে এই কথাটা ভাবতেই নয়নের মেজাজ উৎফুল্ল হয়ে উঠল। ঝিনুকের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এদিকে ঝিনুকের থেকে কোনো উত্তর না পেয়ে সমুদ্র ধমকের সুরে বলে উঠল। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোর কি মনে হয় এসব খুব ভালো জিনিস? এসব কি ক্যামেরার সামনে নাচা, গান গাওয়া, তারপর সেগুলো আবার ইন্টারনেটে ছেড়ে দেয়া, লোক হাসানো, এসবের মানে তুই বুঝিস? সমুদ্রের ধমক খেয়ে ঝিনুক সিটিয়ে গেল। শাড়ির আঁচলে নখ পেঁচাতে পেঁচাতে ধীর কণ্ঠে বলল। আমার এইটা করতে ভালো লাগে সমুদ্র ভাই। আর আমি নাচি না, একখান গান লাগাইয়া হেডার সাথে ঠোঁট মিলাই। অবশ্য মাঝে মধ্যে একটু নাচনও লাগে, কিন্তু এর মাঝে খারাপ কি আছে? ভালো খারাপের পার্থক্য যদি তুই বুঝতি তাহলে এই বিষয় নিয়ে আমাকে তোর কাছে এত ব্যাখ্যা দিতে হতো না। কে তোকে কি নজরে দেখে সেটা তুই জানিস। তোকে ওইভাবে দেখে কত মানুষের মাথায় তোকে নিয়ে কত আজে বাজে চিন্তা আসে, সেটা একবার ধারণা করেছিস? না জানি কত আজে বাজে কমেন্ট হয় ওখানে। তুই এই সব কিছু আরো কবে বুঝতে শিখবি ঝিনুক? আরো কত বড় হলে তোর বোধবুদ্ধি হবে? ঝিনুকের আর সাহস হলো না প্রতি উত্তরে কিছু বলার। সমুদ্র বেজায় চটে আছে। এখন কিছু না বলেই ভালো বলে মনে হলো ঝিনুকের। কিছুটা সময়ের ব্যবধানে সমুদ্র নিজের একটা নিয়ন্ত্রণে আনলো। আর নয়ন চুপচাপ ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে আছে। সমুদ্রের মনে হলো ঝিনুকে এতটা বকা হয়তো ঠিক হয়নি, আর একটু ঠান্ডাভাবে বোঝাতে পারত। অবশ্য ঠান্ডাভাবে এর আগে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ঝিনুক এই একটা বিষয় সমুদ্রের কথাই শোনেনি। মেয়েটা যে কেন এত বোকা ভালো মন্দ বুঝতে শেখেনি এখনো। সমুদ্র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রাগটা একেবারে কমিয়ে আনলো। শান্ত কণ্ঠে ঝিনুককে বলল। মন খারাপ করেছিস? ঝিনুক দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানাতে সমুদ্র পুনরায় প্রশ্ন করল। খারাপ লেগেছে আমার কথায়? আমি তোর ভালোর জন্যই এসব বলছি ঝিনু। নিজের অবনত দৃষ্টি সমুদ্রের পানি নিক্ষেপ করে ঝিনুক স্মিত হেসে বলল। আমি তো জানি গো সমুদ্র ভাই, যে তুমি আমার ভালো লাগে সব কইছো। আমি হেটাও জানি যে আমি বোকা। খালি তোমার লগে কেন, তোমাকোর কারোর লগে আমার মিল নাই। সত্যি কইতে আমি হইবারও চেষ্টা করি নাই কখনো, কারণ আমি জানি আমি পারুম না। এর লাগে আমার যেটা ভালো লাগে আমি সেইটাই করি। তুই কষ্ট পেয়েছিস আমার কথায়, তাই না ঝিনু? আচ্ছা সরি, আর কখনো এভাবে বলবো না। মুহূর্তের মাঝে ঝিনুকের মেজাজটা বদলে গেল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। তুমি আমারে সরি কইলা সমুদ্র ভাই? আরে বাস, আচ্ছা যাও, তোমারে মাফ কইরা দিলাম। এই ঝিনুকের মন আবার মেলা বড়, সমুদ্র ভাইয়ের উপর বেশিক্ষণ রাগ কইরা থাকতে পারে না। নয়ন কটমট দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। ডং, ভালোবাসা একেবারে উতলে পড়ছে। এদিকে সমুদ্র ঝিনুকের কথা শুনে শব্দ করে হেসে ফেল। সমুদ্রের এই হাসির দিকে ঝিনুক মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে আওড়ালো। তুমি এত সুন্দর কেন সমুদ্র ভাই? হাসলে তোমার আরো সুন্দর লাগে। একেবারে সিনেমার নায়ক সালমান শাহের মতন লাগে আমার সালমান শাহ। গ্রামের মধ্যভাগে বেশ অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে একখানা দোতলা পাকা বাড়ি। খুব নিকটে আর কোনো বাড়িঘর নেই। বাড়ির ভেতরটাতেও যেমন গাছপালায় পরিপূর্ণ, ঠিক তেমনি আশেপাশেও অহরহ গাছপালা। আশেপাশে আর তেমন কোনো বাড়িঘর না থাকার কারণে জায়গাটা সবসময় শান্তই থাকে। বাড়িটা পুরনো আমলের জমিদার বাড়ি। বর্তমানে তারই বংশধরেরা সে বাড়িতে থাকে। মূল দরজায় নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা শাহনেওয়াজ নিবাস। রাজকীয় নকশা করা ছিমছাম ডুপ্লেক্স বাড়ির বাহিরের দেয়ালের রং অফ হোয়াইট, আর কার্নিশগুলোতে লাল রং বিদ্যমান। বাড়ির প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে নানা রঙের ফুলের গাছের সমাহার। অন্দরমহলে প্রবেশের দরজাটা দেখতে আরো বেশি রাজকীয়। সেখানে দিয়ে প্রবেশ করলে চোখে পড়ে এক বিরাট বড় বসার ঘর। বসার জন্য সোফা রাখা হয়েছে লাল মেঝের উপর। দারুণ কারুকাজের কার্পেট দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। ডান দিকে খোলা রান্নাঘর, আর তার সামনের ফাঁকা জায়গাটায় ডাইনিং টেবিল রাখা। দেয়াল জুড়ে বেশ কিছু ছবি টানানো আছে। বাঁদিকে কয়েকটা ছোট্ট তাক বানানো, তাতে পুরোনো আমলের বেশ কিছু শোপিস রাখা। তার ঠিক পাশে গাছের ঘূর্ণায়মান সিঁড়ি সোজা দোতলায় উঠেছে। সিঁড়ি রেলিংয়ে সূক্ষ্ম কারুকাজ
কারুকাজ করা। দোতলায় সবার থাকার ঘর, নিচতলাতেও আছে তেমন, সেগুলোও সব অতিথিদের জন্য বরাদ্দ। বাড়ির অধিকাংশ ঘরই এখন তালাবদ্ধ। অসংখ্য ঘরের মাঝে ব্যবহৃত হয় বর্তমানে মাত্র 3টে ঘর। বাকি ঘরগুলোতে থাকার মতন মানুষই নেই। নিচতলার এক কোণার দিকে একটা ছোট্ট ঘরকে স্টাডি রুম হিসেবে তৈরি করেছেন বাড়ির কর্তা শামসুদ্দিন শাহনেওয়াজ। বই পড়া তার কাছে নেশার মতন। ধীরে ধীরে বই জমা করতে করতে তার সে ঘরটা এখন একটা ছোটখাটো লাইব্রেরিতে পরিণত হয়েছে। খুব সহজে যে কেউ নিজের পছন্দের যে কোনো জন রাইটারের বই পেয়ে যাবে সেখানে। তিনি যেমন বই পড়তে ভালোবাসেন, ঠিক তেমনি তার স্বভাব পেয়েছে তার ছেলে সমুদ্র। তার মেয়ে অবশ্যই স্বভাব পায়নি। বই পড়তে তার একদম ভালো লাগে না, সে চঞ্চলতা প্রিয়। সারাদিন ঘুরে বেড়াবে, সে ভীষণ ভালোবাসে। পড়াশোনায় মোটামুটি, খুব ভালো বলা চলে না, আবার খুব যে খারাপ সেটাও বলা চলে না। প্রিয় কাজ বলতে একজন মানুষকে বিরক্ত করা। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওই একটাই উদ্দেশ্য থাকে যে কি করে সেই মানুষটাকে বিরক্ত করা যায়। সবেমাত্র ঘুম থেকে উঠেছে মিষ্টি, এখনো হাত মুখ ধোয়া হয়নি। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়ালো। সকালবেলাটা বারান্দায় দাঁড়িয়ে বাহিরেটা দেখতে বেশ ভালো লাগে। বাড়ির সামনে বিশাল জায়গা জুড়ে ধান ক্ষেত, চোখ যেন জুড়িয়ে যায়। বছরের অন্য সময়টাতে সর্ষের আবাদ করা হয়। হলুদ ফুলে আবৃত জায়গাটা দেখতে তখন আরো বেশি সুন্দর লাগে। কিন্তু আজ মিষ্টির চোখ জোড়ালো অন্য কিছু দেখে। ঘুম থেকে উঠে প্রিয় মানুষের মুখ দেখতে পাবে সেটা কল্পনাও করেনি। স্রোতকে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে এক ছুটে নিচে চলে গেল। এত তাড়াহুড়ো করে নামতে গিয়ে একদম শেষ সিঁড়িতে এসে হোঁচট খেয়ে পড়ে গেল। স্রোত ততক্ষণে বাড়ির ভেতরে চলে এসেছে। মিষ্টিকে পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সেদিকে এগিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বলল। ঠিক আছেন আপনি? মিষ্টি ব্যথায় আর্তনাদ করে বলল, না ঠিক নেই, দেখছো না পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি তো পায়ে। এত ছুটোছুটি করলে যে পড়ে যাবেন এটাই তো স্বাভাবিক। চলাফেরায় ধীরে স্থিরতা আনতে পারেন না? নিজে অপরাধ করে এখন আবার আমার উপর দোষ চাপানো হচ্ছে। মিষ্টির এমন কথা শুনে হৃদয়ের মাঝে গাঢ় ভাস সৃষ্টি হলো স্রোতের। আমার অপরাধ কি? এই সকাল সকাল কে আসতে বলেছিল এই বাড়িতে? আবার যখন আসবে তাহলে একদম আসার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়তে হলো। তোমাকে দেখেই তো আমি ছুটে আসতে নিয়ে পড়ে গেলাম। উঠুন, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি? নিজের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে মিষ্টির ভীষণ রাগ হলো। ক্ষিপ্ত কণ্ঠে বলল, মাথায় কি সমস্যা আছে তোমার? আমি প্রশ্ন করি এক, আর তুমি অন্য বিষয় নিয়ে উত্তর দাও কেন? সব প্রশ্নের উত্তর দিতে নেই। জীবনে কিছু অধ্যায়ের শেষে প্রশ্নবোধক চিহ্ন আজীবন থেকে যেতে হয়। কেননা জীবনে সব প্রশ্নের উত্তর আপনি পাবেন না, সব সমস্যার সমাধানও হবে না। স্রোতের এমন জটিল কথার প্রেক্ষিতে মিষ্টি বলে উঠল, বিয়ে করে নাও, দেখবে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, সব সমস্যার সমাধানও হয়ে গেছে। মিষ্টির এমন কথা শুনে স্রোত ঠোঁট দুটো প্রসারিত করে কিঞ্চিত হেসে বলল, বিয়ে তো মানব জীবনের সব থেকে বড় সমস্যা, আর সেই সমস্যার সমাধান সারা জীবনেও পাওয়া যায় না। বেয়াদব। কিছু বললেন? আমার মাথা। মিষ্টি রেলিং ধরে উঠে দাঁড়ালো। স্রোত একবারও ওকে উঠতে সাহায্য করলো না, কিংবা ওর হাতটা ধরতে চাইলো না। মিষ্টি কষ্ট পেল কিন্তু কিছু বলল না। পায়ে সত্যি ব্যথা পেয়েছে, হাঁটতেও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ওই নিষ্ঠুর নির্দয় লোকটার থেকে এক ফোঁটাও সাহায্য চাইলো না। চাইলেও কোনো লাভ হবে না অবশ্য। মিষ্টি চুপচাপ আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে নিলে পেছন থেকে স্রোত বলে উঠল, বড় বাবা কোথায়? নিজের ঘরে, না হয় স্টাডি রুমে পেয়ে যাবে। কথাটা বলে মিষ্টি চলে যেতে নিলে স্রোত পুনরায় বলে উঠল, ওষুধ লাগিয়ে নেবেন, আর সমুদ্রকে বলে দেব শহর থেকে ফিরে এসে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মিষ্টি কাটকাট গলায় বলল, থাক, লাগবে না, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আপনাকে নিয়ে চিন্তা করছি না। সামনে একজন আঘাতপ্রাপ্ত মানুষকে দেখেছিলাম, সেই হিসেবে শুধু আমরা যা বলার দরকার মনে হলো সেটুকু বলেছি। অথচ আঘাতপ্রাপ্ত মানুষটার যে একটু সাহায্য প্রয়োজন ছিল হাঁটার জন্য, সেটা বুঝলে না। একবার হাতটা ধরতেও চাইলে না। এতটাও আঘাত পাননি আপনি যে আমার সাহায্য নিতে হবে। হাত ধরতে চাইনি তারও কারণ আছে। এ বাড়িতে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে অনেক বড় বদনাম বের হয়। হয়তো আমার সেই সাহায্য করার বিষয়টা কেউ আপনাকে ছোঁয়ার চেষ্টায় অজুহাত বলে দাঁড় করালো, কিংবা হয়তো আপনার নামে কেউ কিছু খারাপ কথা বলল। অনেক কিছু ভেবে ফেলেছো তুমি, যা ইচ্ছে ভাবো, শুধু আমার ব্যথা নিয়ে ভাবতে হবে না।
কেননা যে মানুষটা রোজ নিয়ম করে আমায় আঘাত করে সেই মানুষটারই আবার আমার এই সামান্য আঘাতে এতটা উদ্বিগ্নতা মানায় না। স্টাডি রুমে শামসুদ্দিনকে না পেয়ে স্রোত সোজা ওনার ঘরে গেল। দরজায় দাঁড়িয়ে ভেতরে প্রবেশের জন্য অনুমতি চাইল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাকে অনুমতি পাওয়ার জন্য। ঘরের ভিতরে গিয়ে দেখল শামসুদ্দিন বিছানায় শুয়ে আছেন। তার পাশেই গম্ভীর মুখে বসে আছেন তার স্ত্রী জেসমিন। স্রোতকে দেখলে বরাবরই তার মুখভঙ্গি আপনা আপনি বদলে যায়। সেজন্য স্রোত সেদিকে বেশি খেয়াল করলো না। স্রোতকে দেখে শামসুদ্দিন উঠে বসলেন। তুমি সমুদ্রের সাথে ওদেরকে আনতে যাও নাই? না, আসলে ভাবলাম সমুদ্র আর নয়ন তো যাচ্ছে, অযথা এত মানুষ গিয়ে কি হবে? এখানেও তো কাজ করার জন্য কিছু মানুষ লাগবে, তাই আমি থেকে গেলাম। বাজার হাট তো এখনো কিছুই করা হয়নি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। তুমি থেকে গিয়ে ভালোই করেছো। তোমার বড় মা থেকে শুনে যাও কি কি বাজার করতে হবে। তাড়াতাড়ি করে সেগুলো কিনে নিয়ে এসো। কতগুলো বছর পর ওরা আবার এই বাড়িতে আসছে। তুমি একটু খেয়াল রেখো স্রোত, যেন কোনো কিছু ত্রুটি না থাকে আপ্যায়নে। স্রোত হালকা হেসে মাথা নেড়ে ওনার কথায় সম্মতি জানালো। তারপর জেসমিনকে উদ্দেশ্য করে বলল, কি কি আনতে হবে বড় মা, একটা লিস্ট বানিয়ে দাও, আমি নিয়ে আসছি। জেসমিন মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, পুরো বাজারটাকে তুলে আনলেই তো পারো। এমন ভাব করছো যেন ওরা এতদিন বিদেশে খেতে পায়নি। ওরা এতদিন গ্রামে আসেনি, তাতে আমাদের কি দোষ? আমরা কি আসতে বারণ করেছিলাম? পাশের গ্রামে তো ঠিকই এসে থেকে গিয়েছিল। ওনার কথায় স্রোত কোনো তর্ক করলো না। অবশ্য যেখানে শামসুদ্দিন নিজে উপস্থিত আছেন সেখানে আলাদা করে ওকে আর কিছু বলতে হবে না। নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, ওরা এতদিন এই বাড়িতে আসেনি তুমি জানো না? নিজের এত বড় একটা অপরাধ করার পরও জোর গলায় বলছো কি করে? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি সমুদ্রের মা, এবার যদি আমার ভাই আর আমার ভাইয়ের বউ কিংবা ওর পরিবারের বিন্দু পরিমাণ অসম্মান হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে ভুলে যাব। তুমি আমার 2 সন্তানের মা। জেসমিন এই পর্যায়ে একটু শান্ত হলেন। রাগের মাঝে 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 এমন একটা কথা বলে, নিজে বলে ফেলে, যার জন্য পরে নিজেরই আফসোস হয়। আমি কেন অসম্মান করতে যাব? আমাকে এসব কথা না শুনিয়ে তোমার ভাইয়ের বউকে বলো একটু কম ভাব নিয়ে চলতে। ওকে দেখে মনে হয় ও ছাড়া পৃথিবীতে আর কেউ পড়াশোনা করেনি। করেছে হয়তো, কিন্তু ওর মতন পড়াশোনা খুব কম মানুষই করেছে। ওর যা যোগ্যতা সেটা খুব কম মানুষেরই থাকে। তুমি কিংবা আমি সেসব বুঝবো না। স্রোতের সামনে এই অপমানটা জেসমিনের ভীষণ গায়ে লাগলো। থমথমে মুখে উঠে দাঁড়িয়ে হনহন পায়ে বাহিরে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই স্রোত শামসুদ্দিনকে উদ্দেশ্য করে বলল, ঠিক কি কি বাজার করবো তাহলে বড় বাবা? তুমি বরং মিষ্টির থেকে শুনে বাড়িতে কি কি আছে আর কি কি আনতে হবে। স্রোত কাঁধ নেড়ে চলে যেতে নিলে শামসুদ্দিন ওকে থামতে বললেন। পিছনে ফিরে তাকাতে স্রোতকে উদ্দেশ্য করে বললেন, বাজার থেকে একটু বড় চিংড়ি মাছ এনো। আমার নদীমা খেতে খুব ভালোবাসে। আজ দুপুরে ঝিনুককে নিয়ে তুমি এই বাড়িতেই খেও। চিংড়ি মাছ নিয়ে আসবো। গ্রামের বাজারে না পেলে দরকার হলে শহরে যাব, সমস্যা নেই। কিন্তু বড় বাবা, দুপুর এখানে খাওয়ার প্রয়োজন নেই। ঝিনুক রান্না করেছে বাড়িতে। একটা দিন তো খেতেই পারো বাবা। কতদিন পর পুরো পরিবারটা আমরা এক হবে। স্রোত তাচ্ছিল্য হেসে বলল, পুরো পরিবার আর কোথায়? এই বাড়ির 2জন সদস্য তো থাকবে না। একজন স্বেচ্ছায় চলে গেছে, আরেকজনকে দূরে সরিয়ে রেখেছো। আমরা 2জন না থাকলেও তেমন কিছু হবে না। এ পর্যায়ে শামসুদ্দিনের মুখমণ্ডলে রাগী ভাব ফুটে উঠল। কোমল কণ্ঠস্বরটা গম্ভীর হয়ে উঠল। যারা এই পরিবারকে ছাড়া আলাদা থাকতে চেয়েছে তাদেরকে আলাদা থাকতে দেওয়াটাই ভালো। একজনকে আলাদা তো আমরাই করে দিয়েছি, তাই না? তুমি কি চাইছো? তোমার বাবার এই অন্যায়টা মেনে নিই? যে ফিরতে চায় না তাকে ফেরাবে কিভাবে? কিন্তু যে ফিরতে চায় তাকে তো ফেরানোই যায়, তাই না? আমি ফুপির কথা বলছি। দেরি হয়ে যাচ্ছে, বাজারে যাও। স্রোত বুঝলো শামসুদ্দিন আর এই নিয়ে কোনো কথাই বাড়াতে চাইছে না। স্রোতও তাই আর কোনো কথা বাড়ালো না। যারা বুঝতেই চায় না তাদেরকে সারা জীবন চেষ্টা করে কখনো বোঝানো যায় না।
এয়ারপোর্টে নদীদের আসার জন্য অপেক্ষা করছে সমুদ্র আর নয়ন। সকালে রওনা দিয়েছিল, ঢাকা পৌঁছাতে পৌঁছাতে দুপুর পার হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে মনে হচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মানুষগুলোর দেখা পাওয়া গেল। সমুদ্রকে দেখতে পেয়ে শাওন ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। কেমন আছিস সমুদ্র? কতদিন পর তোকে দেখলাম, বলতো কত বড় হয়ে গেছিস তুই। শাওনের কথাই সমুদ্র হেসে ফেলল। এত বছর পর দেখলে এত বেশি পার্থক্যটা লাগাই স্বাভাবিক। যাই হোক, কেমন আছো সেটা আগে বলো। একদম বিন্দাস। শাওনের কথার প্রেক্ষিতে পাশে দাঁড়ানো নয়ন বলে উঠল। বিন্দাস থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? বিয়ে করতে এসেছে, মন মেজাজ এখন পুরপুরে না থাকলে চলে নাকি? নয়নের কথায় শাওন একটু লজ্জাই পেল, যেন মাথা চুলকিয়ে বলল। তুই এখনো একই আছিস নয়ন, একদম বদলাসনি। কে বললো বদলাইনি? আগের থেকেও বেশি ভালো হয়ে গেছি। আর ঠিক কতটা ভালো হয়েছি সেটা তো তুমি তোমার বাসর রাতের দিনই বুঝতে পারবে। দূর, এসো তো আগে জড়িয়ে ধরি। কথাটা বলে নয়ন এগিয়ে এসে শাওনকে জড়িয়ে ধরল। এর মাঝে হুট করে নদী এসে সমুদ্রের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ জড়িয়ে ধরাতে সমুদ্র তুমুল অবাক হয়েছে। একে তো অনেকদিন ধরে কথাবার্তা নেই, আজ অনেকগুলো বছর হলো নদীকে দেখেও নি। হাতে গোনা দু একবার ফোনে কথা হয়েছে মাত্র। শাওনের সাথে যোগাযোগ যদিও ছিল, ফলে ওর সাথে মিশতে কোনো সংকোচ হয়নি। কিন্তু শুরু থেকে সমুদ্র নদীর সাথে কি করে মিশবে সে নিয়ে বেশ সংকোচ হচ্ছিল। কেননা একসময় বেশ ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ না থাকার কারণে এখন ইতস্তত বোধ করছে সমুদ্র। বিনিময়ে সমুদ্র জড়িয়ে ধরতে পারল না নদীকে। জোরপূর্বক একটা হাসি এনে জিজ্ঞেস করলো। কেমন আছিস? আই এম ফাইন। তুমি কেমন আছো সমুদ্র ভাই? আকস্মিকভাবে নদী জড়িয়ে ধরাতে সমুদ্র মাত্রাহীন বিব্রত বোধ করছে। বিদেশে বড় হওয়ার জন্য সেখানকার সংস্কৃতি হয়তো অনেকটা ধারণ করে ফেলেছে নদী, যার জন্য এই জড়িয়ে ধরাটাকে নদীর কাছে বেশ স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু সমুদ্র খুব একটা স্বাভাবিকভাবে নিতে পারছে না। তার বেশ অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারল না। বহু কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করলো, ভালো আছি। নদী সমুদ্রকে ছেড়ে দিয়ে দুঃখী গলায় বলল, আই মিস ইউ। জানো, আমি আমাদের গ্রামের বাড়ি, বড় আপু, বড় আম্মু, মিষ্টি আপু আর স্পেশালি তোমাকে খুব মিস করেছি সব সময়। আর সব থেকে বেশি মিস করেছি তোমার বকাগুলোকে। সমুদ্র হালকা করে হাসলো। ততক্ষণে সেখানে নদীর বাবা শরীফ নেওয়াজ আর মা নুজহাত সিদ্দিকী এলেন। চাচা চাচিকে দেখতে পেয়ে সমুদ্র এগিয়ে গিয়ে তাদেরকে সালাম দিয়ে প্রাথমিক কুশলাদি বিনিময় করলো। শরীফ ভাতিজিকে জড়িয়ে ধরলেন। অনেকগুলো বছর পর আবার দেশের মাটিতে পা রেখে প্রিয় মানুষদেরকে দেখতে পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। এদিকে নয়ন বিস্ফোরিত দৃষ্টি তখনও সমুদ্রের দিকেই তাকিয়ে আছে। নয়নের অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার মাঝে নদী ওর দিকে এগিয়ে গেল। নদীকে এগিয়ে যেতে দেখে নয়ন আলতো হেসে বলল, আমাকেও কি জড়িয়ে ধরবে? নেভার। তোমাকে কেন জড়িয়ে ধরবো? কেমন আছো শুধু এটা জিজ্ঞেস করতে এলাম। ভালোই ছিলাম, কিন্তু কিছু দৃশ্য দেখে আমার প্রেশারটা মনে হয় বেড়ে গেল। আর নদী, তোমার এখনো আমার কথা মনে আছে? মনে থাকবে না কেন? তুমি আগ বাড়িয়ে এসে আমার সাথে ঝগড়া করতে, সেজন্য সমুদ্র ভাইয়ের কাছে অনেক বকা খেয়েছো, ইভেন কয়েকবার মারও খেয়েছো। আমার সব মনে আছে। নয়ন মনে মনে বেশ কয়েকটা গালি দিল সমুদ্রকে। এমন মারা মেরেছিল যে মেয়েটা এখনো ভুলতে পারেনি। এত বছর পর দেশে ফিরেও নয়নের ইজ্জতে 12টা বাজিয়ে দিল। ব্যাগগুলো সমুদ্র আর নয়ন নিয়ে বাকিদেরকে গাড়ি দেখে এগিয়ে যেতে বলল। যেতে যেতে নয়ন সমুদ্রের কানের কাছে ফিস ফিস করে বলল, কিরে সমুদ্র, তোর বোন তো দেখছি একেবারে ইংরেজদের সব গুণ নিয়ে চলে এসেছে। আমিও সেটাই ভাবছি। একটা সত্যি কথা বলি তোকে সমুদ্র। তুই আবার সত্যি কথাও বলিস? জানতাম না তো। নয়ন বিরক্তিকর কণ্ঠে বলল, শুনবি নাকি বল? বলতে থাক, শুনছি, কিন্তু আস্তে কথা বল। নয়ন ছোট টিপে হেসে বলল, নদী যখন তোকে এসে জড়িয়ে দিল না, আমি তো ভেবেছিলাম হয়তো তোর গালের টপাটপ 2-4টে চুমু দিয়ে দেবে। আবার ভেবেছিলাম গাল থেকে ডিরেক্ট ঠোঁটও চলে যেতে পারে। এমনটা হলে গ্রামে তোর আমার লাশ ফেরত নিয়ে যেতে হতো, কারণ ওই দৃশ্য দেখে আমার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিত। সমুদ্র অগ্নি দৃষ্টিতে তাকাতে নয়ন থেমে গেল। একটা শুকনো ঢোক গেলে বলল,
না মানে এই বিদেশে এসব স্বাভাবিক ব্যাপার। আর নদী তো বিদেশে বড় হয়েছে, তাই বলছিলাম আর কি। অসভ্য কোথাকার। কথাটা বলে সমুদ্র দ্রুত পায়ে হেঁটে এগিয়ে গেল। নয়না ওর হাঁটার গতির সাথে তাল মেলাতে পারল না, পিছন থেকে চেঁচিয়ে বলল, আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছিস? দাঁড়া। সমুদ্র ওর কথায় কোনো পাত্তা দিল না। উপায় না পেয়ে নয়ন হাঁটার গতি বাড়ালো। সমুদ্রের মেজাজ খারাপ করে দিয়েছে, এখন যতই বলুক না কেন একটাও কথা শুনবে না আর। জার্নি করে আসার দরুন সবাই ভীষণ ক্লান্ত। গাড়িতে শাওনা আর ওর মা বাবা ঘুমিয়ে পড়েছেন। নয়না অবশ্য ঘুমে ঢুলছে, এতক্ষণ ওই ড্রাইভ করছিল আর সমুদ্র ঘুমিয়েছিল। এখন নয়নের চোখটা লেগে এসেছে জন্য সমুদ্র আবার ড্রাইভ করছে, কিন্তু ক্লান্ত হলেও ঘুম নেই নদীর চোখে। গাড়িটার খোলা জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত সে। একে তো রাতের অন্ধকার, তারপর আবার চলন্ত গাড়ি, তারপরে যতটুকু সম্ভব হচ্ছে প্রতিটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছে। গাড়ির সামনের আয়নায় তাকিয়ে সমুদ্র খেয়াল করলো যে নদী এখনো জেগে আছে। কিছু কি খাবি নদী? হঠাৎ প্রশ্নে নদী চমকে উঠে বলল, কিছু জিজ্ঞাসা করলে কি? বলছিলাম যে গাড়িতে ওঠার পর থেকে তো কিছুই খাসনি। ক্ষুধা লেগেছে তো মনে হয়, কিছু খাবি? খাবারের কথা মনে করিয়ে দিতেই নদীর যেন খিদে পেয়ে গেল। পেটের ভিতর যে ইঁদুরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সেটা এতক্ষণে অনুভব করতে পারল। কি বলছো তুমি সমুদ্র ভাই? খাবো না মানে? তুমি তাড়াতাড়ি কিছু খাবার এনে দাও। সামনে কোনো হোটেল পেলে গাড়ি থামাবো। তুমি খাবারের ব্যবস্থা না করে আমাকে খাবারের কথা মনে করিয়ে দিলে কেন? এখন এতটুকু সময় তো আমি আর সহ্য করতে পারবো না ক্ষুধা। সমুদ্র হালকা হেসে বলল, তুই ছোটবেলায় যেমন ছিলি এখনো ঠিক তেমনি আছিস, একটা পাগল। কিন্তু তুমি অনেক বদলে গেছো। কেন মনে হলো এমনটা? আগে তুমি আমার সাথে কথা বলতে, কিন্তু এখন একটু কথা বলছো না। তুমি জানো তোমাকে দেখে আমি কতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কিন্তু আমাকে দেখার পর তোমার মাঝে আমি তার 1% এক্সাইটমেন্টও দেখলাম না। তুমি একটু খুশি হওনি আমি আসাতে? তেমনটা না নদী, আসলে যোগাযোগটা অনেক কম হয়ে গিয়েছে, আর তুই অনেকটা বড় হয়ে গিয়েছিস। সেই জন্য আসলে আগের মতন সেভাবে আমি নিজেই কথা বলতে পারছি না। তুই তো জানিস আমি এমনিতেই কম কথা বলি। আমার মাঝে কেমন যেন একটা জড়তা কাজ করছে। আমিও তো অনেকদিন পর দেখলাম তোমাকে, কই আমার মাঝে তো কোনো জড়তা নেই। তুমি আমার থেকে শুধু ডিস্টেন্স মেনটেন করতে চাইছো। সমুদ্র আর কোনো উত্তর দিল না। তার আগেই গাড়িটা একটা হোটেলের সামনে থামালো। নদীকে নামতে বলে বাকি সবাইকে ডেকে তোলো। সবারই খিদে পেয়েছে, ঘুমিয়ে থাকার কারণে কেউ এতটা শুধু খেয়াল করেনি। গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে সবাই টেবিলে গিয়ে বসলো খাওয়ার জন্য। হালকা পাতলা কিছু খাবার খেয়ে সবাই আবার গাড়িতে উঠে বসলো। গ্রামে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বাজলো। অনিচ্ছা সত্ত্বেও ঝিনুককে নিয়ে বেশ অনেকটা সময় স্রোতকে আজ এই বাড়িতে থাকতে হলো। কি অদ্ভুত নিয়ম, যে বাড়িটা একসময় স্রোতেরও ছিল, আজ সেই বাড়িতে থাকতে অস্বস্তি হচ্ছে, বিরক্ত লাগে। এখানে থাকলে ওর দম বন্ধ লাগে। যখনই বাড়ির বাহিরে পা রাখে মনে হয় যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। বেশ অনেকগুলো মানুষ অধীর আগ্রহে নদীদের আসার অপেক্ষা করছে। অপেক্ষায় নেই শুধু জেসমিন, বরং সবার এত আগ্রহ এই অপেক্ষা করাটা ওনার কাছে বিরক্তিকর লাগছে। অবশেষে সদর দরজা দিয়ে গাড়ি বাহির থেকে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সবাই তখন বসার ঘরে সোফায় বসেছিল। গাড়ির হর্নের শব্দ পেতেই শামসুদ্দিন উঠে দাঁড়ালেন। উচ্ছ্বসিত কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন, বাইরে চলো, ওরা চলে এসেছে। কথাটা বলে উনি নিজেই তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে গেলেন। গাড়ি থেকে সবার আগে নামলো চঞ্চল নদী। নদীকে দেখতে পেয়ে শামসুদ্দিন 2 হাত মেলে ওকে কাছে ডাকলেন। নদীও ছুটে এসে জড়িয়ে ধরল ওনাকে। স্রোত এগিয়ে গিয়ে শাওনের সাথে কথা বলো। গাড়ি থেকে নেমে বাড়ির উঠোনে পা রাখতেই নুজহাতের সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বইল। অনেকগুলো বছর আগে নিজের নামের সাথে কিছু মিথ্যে কলঙ্ক আর অপবাদে জড়িয়ে তিনি এই গ্রাম আর বাড়ি ছেড়েছিলেন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে এই গ্রামের কিছু মানুষ, যে বাড়ির কিছু আপনজন ওনার সম্মানে আঘাত করেছে, সে বাড়িতে আর কোনোদিন উনি পা রাখবেন না। কিন্তু নিজের কাছে করা সেই প্রতিজ্ঞা উনি রাখতে পারেননি। ভাসুরের অনুরোধ তিনি ফেলতে পারেননি। এতটা অমানবিক তিনি কোনো কালেই ছিলেন না। এতগুলো বছরে বাড়িটা একটু পাল্টায়নি, যেমন ছিল তেমনই আছে। পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠল যেন। শরীফ এগিয়ে এলেন স্ত্রীর কাছে, ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি ভাবছো? এ বাড়িতে যে আমি আবার ফিরবো সেটা কখনো ভাবিনি।
ভাবছি ভুল করলাম না তো? শরীফ নুজহাতের হাতটা শক্ত করে ধরে বলল, তুমি জানো তুমি কেমন? আমি তোমায় বিশ্বাস করি। সেখানে কয়েকটা বাইরের মানুষ তোমার সম্পর্কে কি ভাবলো তাতে কি যায় আসে? তুমি কোনো ভুল করনি। ছেলে মেয়েদের মুখের দিকে একবার তাকিয়ে দেখো। গ্রামে এসেও ওরা কত খুশি। ওদের এই খুশির জন্য হলেও আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া ভুল হয়নি। নুজহাত একবার ছেলে মেয়েদের দিকে তাকালেন। সত্যি অনেকগুলো বছর পর ছেলে মেয়েদের মুখে এমন হাসি দেখলেন। বিদেশের এত সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে ছেলে মেয়েগুলোর এত খুশি থাকেনি। সবসময় একটা পরিবারের অভাব থেকে গেছে, আজ যেন তা পূরণ হয়ে গেল। এই ভালোবাসাটারই হয়তো অভাব ছিল। শামসুদ্দিন নদীকে ছেড়ে ভাই আর ভাইয়ের বউয়ের দিকে এগিয়ে গেলেন। শরীফ বড় ভাইকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। খুশিতে দুভাই কেঁদে ফেললেন। শৈশবে একসাথে বড় হয়ে ওঠার কত স্মৃতি দুই ভাইয়ের। এই তো এবারই রাঙিনাতেই দুজন ছোটাছুটি করে বেরিয়েছেন। সেসব স্মৃতি কি আর ভোলা যায়? কর্মব্যস্ততায় কিংবা সম্পর্কের টানাপোড়েনে হয়তো সাময়িক সময়ের জন্য দূরে থেকেছেন, কিন্তু মনের টানটা তো আর কমে যায়নি। শামসুদ্দিন এবার কৃতজ্ঞতার চোখে নুজহাতের দিকে তাকালেন। তুমি এই বয়সে থেকে ছোট হলেও অনেক বড় তুমি শিক্ষা আমায় দিয়েছ নুজহাত। তুমি আমাকে অপমান করোনি, আমার কথা ফিরিয়ে দাওনি। নুজহাত মৃদু হেসে বলল, নিজেকে নিজে ছোট করলাম না তো? আমি আপনাকে শ্রদ্ধা করি ভাই। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আপনাকে সব সময় নিজের ভাইয়ের চোখে দেখেছি। সত্যি আপনার কথা আমি ফিরিয়ে দিতে পারিনি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি এই বাড়ির বউ, তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারিনি। কিন্তু তোমায় কথা দিচ্ছি, এবার আর তোমার কোনো অসম্মান হতে আমি দেব না। তুমি আমাকে যে সম্মান দিয়েছো তার মূল্য আমি তোমাকে দেব। নুজহাত পুনরায় হাসলো। আরো টুকটাক কিছু কথাবার্তা বলে নুজহাত নিজেই জেসমিনের দিকে এগিয়ে গেল। জেসমিন কারোর সাথেই আগ বাড়িয়ে কথা বলেনি। শাওনা নদী নিজ থেকে ওনার সাথে কথা বলতে গিয়েছিল, অন্য জন্য উনি প্রত্যুত্তরে হালকা হেসে ওদের কথাই উত্তর দিয়েছেন শুধু। কেমন আছেন ভাবি? নুজহাত নিজ থেকে এগিয়ে এসে কথা বলে জেসমিন বেশ অবাক হয়েছে। যেহেতু কথা বলেছে তাই ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই। জোরপূর্বক একটু হেসে বললেন, ভালোই আছি। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাই ভালো। নুজহাত, তুমি কিন্তু আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছো। গায়ের রংটাও একটু উজ্জ্বল হয়েছে। কিন্তু তোমার মেয়েটার গায়ের রং অমন চাপা হলো কি করে? একটু যত্ন নেওনি বিদেশে থেকে? নুজহাত হালকা হেসে বলল, সবই আল্লাহর দেওয়া ভাবি। তিনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এই রূপ গুণ সব তো তারই দেওয়া, আর তিনি খারাপ কিছু দেন না। জেসমিন শুধু হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। মনে মনে আঞ্চলিক ভাষাতেই নুজহাতকে গালি দিল। এদের কারো উপস্থিতি ওনার সহ্য হচ্ছে না। আসল কথা হলো নুজহাতকে তিনি আজও হিংসে করেন। এত বছরের ব্যবধানে নুজহাতের ব্যক্তিত্ব, কথাবার্তা, চলাফেরা সবকিছু যেন আগের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সবকিছুর মাঝে একটা বিদেশি ভাব বিদ্যমান। এত সবকিছুর ভেতরে জেসমিনের একটাই শান্তি, আর সেটা হলো ওনার সৌন্দর্য এখনো নুজহাতের থেকে বেশি। নুজহাতের গুণ বেশি হতে পারে, কিন্তু রূপে তিনি আজও জেসমিনের সাথে পেরে ওঠেননি। সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলমান রাখলেও ঝিনুক ওদের কাছে যায়নি, দেখা করেনি একবার। বিদেশ ফেরত অতিথিদের সামনে যেতে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। অতিথিদের কথাবার্তা, পোশাক আশাক কোনো কিছুর সাথেই তার মিল নেই, বরং অমিলগুলো অত্যন্ত বেশি। ঝিনুকের কথা হয়তো ওরা ঠিকভাবে বুঝবে না। যেখানে ওরা ইংরেজিতে কথা বলে অভ্যস্ত, সেখানে ঝিনুক তো বাংলাটাও শুদ্ধভাবে বলতে পারে না। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। শামসুদ্দিন নিজে নদীকে ওর ঘরে নিয়ে এলো। আগে যখন গ্রামে থাকতো তখন এই ঘরটাই নদীর জন্য বরাদ্দ ছিল। তার ভীষণ প্রিয় এই ঘরটা। আর এই ঘরের সব থেকে বেশি প্রিয় জায়গাটা হচ্ছে বিশাল বড় বারান্দা। বারান্দায় দাঁড়িয়ে বাড়ির পিছন দিকটা দেখা যায়। বাড়ির পিছনের দিকটায় রয়েছে অসংখ্য গাছপালা আর একটা পুকুর। সেই সাথে পুকুর পাড়ে একটা ছোট্ট মাচাও আছে। বারান্দায় এসে দাঁড়ালে প্রকৃতির শীতল বাতাসে মন প্রাণ সব জুড়িয়ে যায় যেন। রাতের বেলায় অবশ্য একটু ভয় লাগে।
তখন এই জায়গাটায় কেমন একটা গা ছমছমে ভাব বিরাজমান থাকে। খুব সুন্দরভাবে পুরো রুমটা গোছানো। শামসুদ্দিন নদীকে আদুরে গলায় জিজ্ঞেস করলেন। এই ঘরটা পছন্দ হয়েছে আম্মু? নদী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই ঘরটা তো সব সময় আমার প্রিয় বড় আব্বু। হ্যাঁ, সেই জন্যই তো আমার নদী মার থাকার ব্যবস্থা ঘরটাতেই করেছি। এখন যা, হাত মুখ ধুয়ে নিচে খেতে এসো। আর শোনো, পাশের ঘরটাই তোমার সমুদ্র ভাইয়ের। যদি কোনো অসুবিধা হয় কিংবা ভয় পাও, ওকে গিয়ে বলো, কেমন? আর আমরা তো আছি। কথাটা বলি শামসুদ্দিন নিচে চলে গেলেন। পাশের ঘরটাই সমুদ্রের, এটা জেনে নদী বেশ খুশি হলো। যখন তখন গিয়ে জ্বালানো যাবে। আপাতত লাগেজ থেকে জামা বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এখন এটা বেশি প্রয়োজন, বাকি সমুদ্রকে জ্বালানোর জন্য হাতে অনেক সময় আছে। নিজের ঘরে পা রাখতেই নুজহাত মনের মাঝে কেমন যেন এক আনন্দ অনুভব করতে পারল। বিয়ের পর বেশ অনেকগুলো বছর এই বাড়িতে এই ঘরে থেকেছেন উনি। নিজের মন মতো করেই গুছিয়ে নিয়েছিলেন। তবে অবাক করার বিষয় হলো, এতগুলো বছরেও তার নিজের শখের ঘর কিংবা কোনো জিনিস নষ্ট হয়নি। যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। ঘরের দেয়ালে ওনাদের বিয়ের একটা ছবি লাগিয়েছিলেন। বিদেশ চলে যাওয়ার সময় তাড়াহুড়োর মাঝে সেটা নিয়ে যাওয়া হয়নি। ছবিটাও এখনও আছে একই জায়গায়। নুজহাতের মনে পড়ল শামসুদ্দিনের বলা কথা। তিনি অনেকবার করে নুজহাতকে বলেছিলেন যে, তোমার জায়গা, তোমার ঘর সংসার সব তোমারই আছে। তোমার অপেক্ষায় আছে তারা। নিজের সংসারে একবার ফিরে এসে দেখো, সব কিছুই আগের মতোই আছে। কথাগুলো মনে পড়তেই নুজহাত মুচকি হাসলেন। এই সংসারটা তার বড্ড প্রিয় ছিল, কিন্তু তিনি নিজের করে নিতে পারেননি। চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। নুজহাতের ভাবনার মাঝে স্রোতের কণ্ঠস্বর ভেসে এলো। ছোট মা, ব্যাগ রেখে গেলাম। নুজহাত পেছন ফিরে তাকিয়ে স্রোতকে ভেতরে ডাকলেন। স্রোত ভিতরে এসে জিজ্ঞেস করলো, কিছু লাগবে তোমার? নুজহাত মৃদু হেসে বলল, না, লাগবে না। কেমন আছিস তুই? এতগুলো বছরে একটা বারের জন্য ছোট মার কথা মনে পড়েনি তোর? মনে পড়েছে তো। আমার সাহসী তেজি ছোট মার কথা মনে পড়েছে। যে ছোট মা কখনো কোনো অন্যায় আর মিথ্যাকে প্রশ্রয় দিত না, সেই ছোট মাকে মনে পড়েছে। কিন্তু যে ছোট মা একটা মিথ্যা অপবাদের ভিত্তিতে আমাদের সবাইকে ছেড়ে মাথা নিচু করে চলে গিয়েছিল, সেই ছোট মাকে আমার মনে পড়েনি। এত অভিমান আমার উপরে তোর? এই জন্যই নিশ্চয় এতদিন কথা বলিসনি আমার সাথে। তুমি কেন এ বাড়িতে আবার ফিরে এলে ছোট মা? যেখানে ফুপি এত বছরে একবার এ বাড়িতে পা রাখেনি, সেখানে তুমি কিভাবে এই বাড়িতে আবার ফিরে এলে? এ জায়গা তোমার যোগ্য না। তোমার কদর এখানে কেউ করতে পারবে না। বিশ্বাস করো, তোমার থেকে আমি এসব কিছু মেনে নিতে পারছি না। নুজহাত হালকা হেসে বললেন, মাঝে মাঝে হেরে গিয়েও জিতে যাওয়া যায়, এটা জানিস? ওরা আমায় অপবিত্র করার চেষ্টা করেছে, তাই বলে কি আমি অপবিত্র হয়ে যাব? কলঙ্ক সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। কিন্তু আমি তো জানি আমি কিছু করিনি, সেজন্য আমি মাথা উঁচু করে আমার এই বাড়িতে আসতে পেরেছি। আর সব থেকে বড় কথা, ভাইজানের অনুরোধ আমি ফেলতে পারিনি। কিছু বলার নেই আমার। তোমার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করে এসেছি। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমার ছোট মা কোনো ভুল করতে পারে না। সেই বিশ্বাসে তোমার এই সিদ্ধান্তটা মেনে নিলাম। যাক, তাহলে আমার ছেলের অভিমান ভাঙতে পেরেছি। আমার মেয়ে কোথায়? ওকে তো আসার পর থেকে একবারও দেখলাম না। আমিও ঝিনুককেই খুঁজছি। ও এই বাড়িতেই ছিল। তোমাদের সাথে দেখা করবে জন্যই তো বাড়ি ফেরেনি। কোথায় যে গেল মেয়েটা? নুজহাত চিন্তিত কণ্ঠে বলল, তুই গিয়ে ঝিনুককে খোঁজ। অনেক রাত হয়েছে, দেখ মেয়েটা কোথায় গেল। যাচ্ছি। কোনো কিছু লাগলে তুমি আমায় বলো। গোসল করে একটা ওভারসাইজ টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হলো নদী। লাগেজ থেকে একটা স্কার্ফ খুঁজে বের করে সেটা গলায় পেঁচিয়ে নিল। চুল দিয়ে এখনো টুপটাপ করে পানি পড়ছে। তোয়ালে দিয়ে কোনো মতে মাথাটা মুছে ঘর থেকে বের হলো। সে আবার শান্তভাবে হাঁটতে পারে না, এক প্রকার লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে। যাওয়ার পথে সমুদ্রের ঘরে একবার উকি দিতে ধরল নদী। যেই না উকি দিতে নেবে অমনি ঘরের দরজা খুলে স্রোত বেরিয়ে এলো। এই একটা মানুষ যাকে দেখে নদী ভীষণ ভয় করে। সমুদ্র গম্ভীর
গম্ভীর, কিন্তু নদীর চোখে স্রোতের মতন গম্ভীর মানুষ সে আর দুটো দেখেনি কখনো। স্রোতকে দেখে ভয়ে গুটিসুটি হয়ে মাথা নুইয়ে দাঁড়ালো। সরি বড় ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি। আসার পর থেকে তোমার সাথে একবারও কথা হয়নি। কেমন আছো নদী? নদী মৃদু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমার কণ্ঠ এমন কাঁপছে কেন? আসলে তোমাকে দেখে আমার খুব ভয় করে। স্রোত ঠোঁট টিপে হেসে বলল, ভয় করাই ভালো। শোনো, ছোটাছুটি করবে ভালো কথা, কিন্তু একদম পুকুরের ধারের কাছে যাবে না। যদি এবারও ছোটাছুটি করতে গিয়ে তুমি পুকুরে পড়ে গেছো, তাহলে কিন্তু এর এর আগের বারের থেকেও বেশি বকা দেবো। নদী ঘাড় কাত করে স্রোতের কথায় সম্মতি জানালো, মুখে আর কিছু বলল না। স্রোত চলে যেতেই নদী হাঁফ ছেড়ে বাঁচলো যেন। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে সমুদ্রের রুমে প্রবেশ করলো। সমুদ্র ভাই। নদীর ডাক শুনে সমুদ্র চমকে উঠল। সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে, চুল দিয়ে এখনো পানি পড়ছে। পরনে তার শুধু একটা ট্রাউজার, টি শার্ট গায়ে জড়ানোর আগেই হুড়মুড় করে নদী ভিতরে প্রবেশ করলো। সমুদ্র ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল নদীকে দেখে, কিন্তু নদীর মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। বরং সে মুগ্ধ নয়নে নিজের ক্রাশকে দেখতে ব্যস্ত। ফর্সা সুঠাম দেহে বিন্দু বিন্দু পানির কণাগুলো নদীকে তুমুলভাবে আকৃষ্ট করছে। সেই সাথে চাপদাড়ির মাঝেও কয়েক ফোঁটা পানির অস্তিত্ব নদীর চোখে পড়ল। নদীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সমুদ্রের ভীষণ অস্বস্তি হলো। তাড়াতাড়ি করে বিছানার ওপর থেকে টি শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে মৃদু বিরক্তিকর কণ্ঠে নদীকে উদ্দেশ্য করে বলল, রুমে একবার নক করে আসবি তো? তোমার রুমে আসার জন্য তো আমার পারমিশন লাগতো, সেজন্য নক করে আসিনি। সেটা আগের কথা ছিল নদী, এখন আমরা বড় হয়েছি, আমাদের সবারই একটা নিজস্ব প্রাইভেসি আছে। নদী এগিয়ে এসে বিছানার ওপর বসে পা দোলাতে দোলাতে বলল, দেখো সমুদ্র ভাই, যা তোমার তা আমার, যা আমার তা তোমার। আমাদের দুজনের মধ্যে কোনো প্রাইভেসি চলবে না। আর সব থেকে বড় কথা, তুমি আমায় দেখে এমন লজ্জা পাচ্ছ কেন? ট্রাউজার তো পরেছিলে। হ্যাঁ, যদি ট্রাউজার না পরে থাকতে তাহলে অবশ্য আমিও তোমায় দেখে লজ্জা পেতাম, কিন্তু এখন তোমার লজ্জা পাওয়ার কারণটা ঠিক বুঝলাম না। নদীর এমন খাপছাড়া কথা শুনে সমুদ্রের কান গরম হয়ে উঠল। সে ছেলে হয়ে লজ্জা পাচ্ছে, অথচ এই মেয়ের মাঝে কোনো লজ্জার ছিটে ফোটাও নেই। অথচ আগে নদী বেশি লাজুক ছিল। তবে কি এত বছর যাবৎ বিদেশি সংস্কৃতিতে বড় হয়ে ওঠার জন্য এই অধপতন? কে জানে। সমুদ্র শান্ত কণ্ঠে বলল, তোর কি কিছু প্রয়োজন? নদী নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে প্রয়োজন। আমি তো ঠিক করেছি আজ সারা রাত তোমার সাথে গল্প করব। শুধু আমরা দুজন না, মিষ্টি আপু, বড় ভাইয়া, ঝিনুক আপু, আর তোমার সাথে আরেকটা থাকে না, সেমি মেন্টাল, ও কেউ নেব। আজ রাত জাগতে হবে না, জার্নি করে এসেছিস, শরীরও অনেক ক্লান্ত। যা ঘুমিয়ে পড়, কাল বরং রাত জেগে গল্প করব। নদীর মনটা খারাপ হয়ে গেল। কত কথা জমে আছে মনের ভেতরে, কাল অবধি কি অপেক্ষা করা যায়? এতগুলো বছর ধরে তো অপেক্ষাই করে আসছে। জার্নি করে এসেছি আমি, ক্লান্ত তো লাগার কথা আমার। তুমি কি করে বলছো যে আমি ক্লান্ত? কমন সেন্স। স্বাভাবিকভাবে যে কেউ এতটা পথে জার্নি করে আসলে তার ক্লান্তি অনুভূত হবে, ঠিক যেমন আমি অনুভব করছি। বলেছি না, না ঘুমিয়ে পড়তে? যা ঘুমিয়ে পড়। অগত্যা নদীকে রাজি হতে হলো। সমুদ্রের কোনো কথাও ফেলতে চায় না, ইচ্ছে না থাকা সত্ত্বেও, তাই জোর করেই সমুদ্রের কথাতে রাজি হতে হলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। কথাটা বলে নদী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থেমে গেল। সমুদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানার উপর বসতে ধরেছিল। বসার আগে নদীর ডাকে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়ল। মেয়ের ডাক শুনলেই এখন কেন যেন সমুদ্রে ভয় করছে। কখন আবার কি খাপছাড়া কথা বলে দেয়। প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? নদী মিটিমিটি হেসে বলল, ভেজা গায়ে তোমায় দেখতে কিন্তু ভীষণ হট লাগছিল। আমি তো আবার ক্রাশ খেয়ে গেছি।
কথাটা বলে নদী আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, এক প্রকার ছুটেই রুম থেকে বেরিয়ে গেল। ওর কথা শুনে সমুদ্র তবদা খেয়ে বসে আছে। এই মেয়ের কথাবার্তা যেন সমুদ্র আর নিতে পারছে না। সমুদ্রের সামনে তাও বলেছে ঠিক আছে, কিন্তু বাড়ির বড়দের সামনে যদি এমন খাপছাড়া কথাবার্তা বলে ফেলে তাহলে? না, সমুদ্র আর ভাবতে পারলো না। এই মেয়ে মনে হয় বিদেশ আর দেশের গ্রামের পার্থক্যটা এখনো বুঝে উঠতে পারেনি। রাতের খাবার খাওয়ার জন্য নদীর নিচে নামতেই ওর সাজ পোশাক দেখে তবদা খেলেন জেসমিন। কষ্ট করে ওনাকে আর কিছু জিজ্ঞেস করার জন্য নদীর কাছে এগিয়ে আসতে হলো না। নদী রান্নাঘরে এগিয়ে গেল। কি করছো বড় আম্মু? জেসমিন মুখে জোরপূর্বক একটা হাসি এনে বললেন, এই মাঝরাতে তোমাদের পেট ভরানোর ব্যবস্থা করছি মা। তা তোমার কি নিজের কোনো জামা কাপড় নেই যে তোমার ভাইয়ের গেঞ্জি পরেছো? আরে না বড় আম্মু, এটা ভাইয়ার কেন হতে যাবে? এটা আমারই। আসলে কি বলতো, বাংলাদেশে না প্রচণ্ড গরম। এই গরমে এত টাইট জামা পরে থাকা জাস্ট ইম্পসিবল। ভীষণ আরাম পাবে আমি বলছি। এই গরমের দিনে কি শাড়ি পেঁচিয়ে রেখেছো? গরম লাগে না তোমার? জেসমিন মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বললেন, আমার কথা তোমায় এত ভাবতে হবে না, আমি শাড়িতেই ঠিক আছি। এমন ছেলেদের মতো পোশাক আমাদের বাড়ির মেয়েরা পরে না। ওমা, আমি তো পড়েছি। আমিও তো ওই বাড়িরই মেয়ে। তুমি জাস্ট একদিন গরমের মাঝে পরে দেখবে কতটা আরাম পাও। আমার কাছে নতুন অনেকগুলো সেট আছে, আমি বরং তোমাকে কয়েকটা দেবো, কেমন? আমি একদিনও ইউজ করিনি। জেসমিন এবার থমকে উঠে নদীকে বলল, আমি তোমার মতন এমন গেঞ্জি পরবো? এত বড় হয়েছো, আক্কেল নেই? এটা তোমার বিদেশ না যে আমি বাড়ির বউ হয়ে এসব গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো। ধমক খেয়ে নদী মাথা নিচু করে দাঁড়ালো। মিনমিন কণ্ঠে বলল, এটা হাফ প্যান্ট না বড় আম্মু, এটাকে প্লাজো বলে। হাফ প্যান্ট তো আমি নিজেই পরিনি কখনো সুইজারল্যান্ডে। আর তুমি এত বড় মানুষ হয়ে কি করে পরবে? নদীর কথাবার্তায় জেসমিন ভীষণ বিরক্ত হলো। পাল্টা আর কোনো কথা না বলে বাটিতে খাবার বেড়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। দূরে নদীর কথাবার্তা শুনে নয়ন সোফায় বসে মিটমিট করে হাসছে। জেসমিনের থেকে পাত্তা না পেয়ে আশেপাশে আর কাউকে না দেখতে পেয়ে নদীও সোফায় নয়নের পাশে গিয়ে বসলো। ওকে হাসতে দেখে ভ্রু কুচকে প্রশ্ন করলো, হাসছো কেন? নয়ন আশপাশটা একবার ভালো করে দেখে নিল যে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে নদীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি যে চাচিকে বললে না ওই ওভার সাইজ টি শার্ট আর প্লাজো পরার জন্য, আমি শুধু ভাবছি ওটা পরলে চাচিকে কেমন লাগবে। নয়নের কথা শুনে নদীও ফিক করে হেসে ফেল। নয়নের কথা বলার ভঙ্গিতেই বলল, আমাকে যদি ধমক না দিত না তাহলে আরো কিছু বলতাম। আরে ধমক দিলে কি চুপ করে যেতে হয় নাকি? পাল্টা ধমক তুমিও দিতে। আরে না, আমি কি করে বড় আম্মুকে ধমক দিব? উনি তো আমার থেকে বড়। আচ্ছা, সমুদ্র ভাই কোথায়? নিচে নামেনি? না, ওই ব্যাটা তো মনে হয় গোসল করেই বের হয়নি। আরে না, বের হয়েছে তো গোসল করে। আমি তো জামা পরতে দেখলাম। নদীর কথা শুনে নয়ন ফ্রুকুচকে সন্দেহে কণ্ঠে বলল, তুমি জামা পরতে দেখলে মানে? নদীর হাতের ইশারায় নয়নকে একটু কাছে আসতে বলল। নয়ন নদীর দিকে গিয়ে একটু কাছে ঝুঁকে আসতেই নয়নের কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে একটা সিক্রেট বলি, আগে প্রমিস করো কাউকে বলবে না। নয়ন মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, এই হলো বিদেশি মানুষের সমস্যা। প্রমিস না করলে এরা বিশ্বাস করে না। আরে ভাই, আমরা হলাম দেশি মানুষ, এক কথার মানুষ। একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানোর স্বভাব আমাদের নেই। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না, সো তোমাকে প্রমিস করতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, প্রমিস। শপথ প্রতিজ্ঞা যা যা আছে সব করলাম, কাউকে বলবো না। আমার বউ যদি আমায় জিজ্ঞেস করে আমি তাও বলবো না। হয়েছে এবার? জানো আজ কি হয়েছে? নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা জানার জন্য অপেক্ষা করছি বোন, দয়া করে আবার বলে ফেলো। নদী মুখে লজ্জাভাব ফুটিয়ে তুলে বলল, ছি, আমি তো বলতে পারবো না, আমার লজ্জা লাগছে। নয়ন অনেক কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলল, লজ্জাকে লজ্জা পেতে দাও। তুমি তোমার মতন করে ঘটনাটা আমাকে বলো প্লিজ।
আমি যখন সমুদ্র ভাইয়ের রুমে যাই তখন দেখি সমুদ্র ভাই সদ্য গোসল করে বেরিয়েছে। তো আরে গাধা তো, মানে কি, সমুদ্র ভাইয়ের গায়ে কোনো জামা ছিল না। আমাকে দেখে তো ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিল। নদীর কথা শুনে নয়ন বিস্ময় ভরা কণ্ঠে বলল, তারপর? তারপর আর কি, আর কিচ্ছু না। সমুদ্র ভাই তাড়াহুড়ো করে টি শার্ট পরে নিল। এতটুকুই, আর কিছু না? আর কি হবে? তোমার লজ্জা দেখে আমার লজ্জা পেয়ে গেছিল। ভেবেছিলাম অনেক দিন পর একটু ডার্ক রোমান্টিক গল্প শুনতে পাবো, কিন্তু এ তো একেবারে ম্যারামের গল্প। এখানে লজ্জা পাওয়ার কি আছে সেটাই তো বুঝলাম না আমি। ওকে তো এই অবস্থা রোজ আমি দেখি। তুমি আসলে একটা স্টুপিড। নিজের জেন্ডার দেখো, আমার জেন্ডার দেখো। তুমি ছেলে, আমি মেয়ে। আমাকে দেখে লজ্জা পাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওদের কথার মাঝে সিঁড়ি বেয়ে সমুদ্র নিচে নেমে এলো। নয়ন আর নদীকে বসে থাকতে দেখে সমুদ্র সোফা এসে ওদের পাশে বসলো। নয়নের সাথে আরো টুকটাক কিছু কথাবার্তা বলে নদী সেখান থেকে উঠে যেতে নয়ন এসে সমুদ্রের পাশে বসলো। ভাই এই ইংরেজটা 5 মিনিটে আমায় পাগল বানিয়ে দিয়েছে। সমুদ্র হালকা হেসে বলল, কেন, কি হয়েছে? আর বলিস না, তোর মাকে বলেছে টি শার্ট আর প্লাজো পরার কথা। সমুদ্র চোখ বড় বড় করে নয়নের দিকে তাকিয়ে বলল, মা কিছু বলেছে ওকে? বলবে না মানে? চাচি কি চুপ থাকার জিনিস নাকি? চাচি তো এমনই এক জিনিস যে আজল যদি আসে তাও আগে ওকে প্রশ্ন করবে যে তুই কেন আমাকে মারতে এসেছিস, আর সেখানে নদীকে ছেড়ে দেবে নাকি? কি বলেছে? ধমক দিয়ে ছেড়ে দিয়েছে। আরে ভাই এটা তো তাও ঠিক ছিল, তারপরে কি করেছে সেটা আগে তুই শোন। লজ্জা লজ্জা মুখ করে আমাকে বলছে সমুদ্র ভাইকে আমি আজ জামা ছাড়া দেখেছি। নয়নের কথা শুনে সমুদ্রের কাশি উঠে গেল। যে ভয়টা সমুদ্র পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। তো তুই কি বলেছিস? দূর, আমি কি বলবো? ও তো এমনভাবে আমায় কথাটা বলল, আমি ভেবেছি কি না কি ডেকে নিয়েছে। আসলে ভুলটা আমারই হয়েছে বুঝতে। ও আমায় বলেছে যে সমুদ্র ভাইয়ের গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আমার ব্রেন তো তুই জানিস সব সময় 2 লাইন একটু বেশি বোঝে। তাই আমি ওটার সাথে ধরে নিয়েছি সমুদ্র ভাইয়ের পায়েও কোনো কিছু ছিল না। না, সমুদ্র আর এদের খাপছাড়া কথাবার্তা নিতে পারছে না। এক নয়নকে দিয়ে হচ্ছিল না, এখন আবার তার উপর নদীও এসেছে। দুজনের একজনেরও মুখে কোনো লাগাম নেই। সামনে কি আছে কিছু মানে না, মুখে যা আসে তাই বলে দেয়। হোক সেটা অশ্লীল, অবশ্যই এরা দুজন মনে হয় না অশ্লীল কথা ছাড়া ভালো কোনো কথা জানে কিংবা বলে। নয়ন, মুখে লাগাম টান। আজ কিন্তু শেষবারের মতো তোকে সাবধান করে দিয়ে গেলাম। কথাটা বলে সমুদ্র উঠে চলে গেল। নয়নুর যাওয়ার পানে তাকে বিড়বিড় করে বলল, সব দোষ নয়নের হয়। আমি ভাবলাম তাতেই দোষ, আর ওর বোন যে আমাকে ভাবতে বাধ্য করলো তাতে কোনো দোষ নেই। শালা বেঈমান। বেশ সকাল সকাল ঘুম ভাঙল নদীর। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে তার প্রিয় জায়গায় গিয়ে দাঁড়ালো। আবহাওয়াটা এখনো মোটামুটি ঠান্ডা আছে। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে জামাটা বদলে নিল। সে ভেবেছে এখনো হয়তো ঘুম থেকে কেউ ওঠেনি, অথচ ড্রয়িং রুমে পা রাখতে বুঝলো যে নদী সব থেকে দেরিতে ঘুম থেকে উঠেছে। শরীফ আর শামসুদ্দিন দুজনেই সোফায় বসে গল্প করতে ব্যস্ত। জেসমিন রান্নাঘরে রান্না করছেন আর ওনাকে সাহায্য করছেন দুজন কাজের লোক। নদী অনেক খুঁজেও নিজের মাকে কোথাও দেখতে পেল না, আর একজন মানুষকেও খুঁজে পেল না, সেটা হলো সমুদ্র। সোফার কাছে এগিয়ে গিয়ে শরীফকে উদ্দেশ্য করে নদী বলল, বাবা, আম্মু কোথায়? তোমার আম্মু তো তোমার বড় ভাইয়ার বাড়িতে গেছে। ও, আর সমুদ্র ভাই? তোমার মাসুদ ভাই তোমার আম্মুর সাথে গেছে। ওরা দুজনে যখন গেছে তাহলে আমাকে নিয়ে গেল না কেন? তুমি তো ঘুমাচ্ছিলে তাই নিয়ে যায়নি। কথাটা বলে দুভাই পুনরায় গল্পে মনোযোগ দিলেন। নদীর মনটা বেশ খারাপ হয়ে গেল। দুজন মানুষ নেই, তার জন্য পুরো বাড়িটা ওর কাছে ফাঁকা ফাঁকা লাগছে। কথা বলার মতন একটা মানুষও নেই, কিন্তু নদীতে কথা না বলে থাকতে পারে না। দোতলায় মিষ্টির ঘরে ছুটে গেল। মিষ্টি তখন নিজের ঘর গোছাতে ব্যস্ত। আসবো আপু? দরজার দিকে তাকিয়ে নদীকে দেখতেই মিষ্টির মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। অবশ্যই আসবি, ভেতরে আয়। একা একা ভালো লাগছে না, কথা বলার মতন কাউকে পাচ্ছি না, তাই তোমায় বিরক্ত করতে এলাম। ধুর, বিরক্ত করতে যাবে কেন? বল শুনি, কি বলতে এসেছিস? আচ্ছা আপু,
আমায় বড় ভাইয়ার বাড়িতে নিয়ে যাবে? আসলে আমি তো রাস্তা চিনব না। আম্মু আর সমুদ্র ভাই গেছে, আমার একা একা ভালো লাগছে না। চলো না একটু নিয়ে, প্লিজ। নদীর এমন আবদারে মিষ্টি বেশ খুশি হলো। হাতের কাজটুকু ফেলে রেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে নদীকে বলল। নিশ্চয়ই নিয়ে যাব, চল যাই। নদীর খুশি আর দেখে কে মিষ্টি ওর এক কথায় রাজি হয়ে যাবে সেটা ভাবেনি। সিঁড়িতে নিচে নেমে দরজার দিকে যেতে ধরলে পেছন থেকে জেসমিনের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এই ভয়টাই বাঁচছিল মিষ্টি। জেসমিনের চোখের আড়ালে চলে যেতে চেয়েছিল, কিন্তু না, সেই ধরাটা পড়েই গেল। পিছনে ফিরে তাকাতেই জেসমিন এগিয়ে এসে গম্ভীর গলায় প্রশ্ন করলেন। কোথায় যাচ্ছিস? মিষ্টি চাইল অন্য কোনো অজুহাত দিতে, কিন্তু নদী তাকে সেই সুযোগটাই দিল না। তার আগে নদী বলে উঠল। বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছি। বিরক্তিতে মিষ্টি নাক মুখ কোচকাল। একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। একটু যদি মুখটা বন্ধ রাখতো তাহলে এখন যেতে পারত। ওখানে কেন যেতে হবে? আর মিষ্টি, তোকে ওদের বাড়িতে মানা করেছি না যেতে? মিষ্টি আমতা আমতা করে বলল। আসলে মা, নদী বায়না করছিল যাওয়ার জন্য। ও তো রাস্তা চেনে না, সেজন্য আমি নিয়ে যাচ্ছিলাম। ওই মেয়ের কাজে বায়না করা, তাই বলে তোকে আশকারা দিতে হবে? শুরুর দিকে বেশি আশকারা দিলে পরে মাথায় উঠে নাচা শুরু করবে। যা ভেতর যা। আর এই মেয়ে, যদি তোমার যাওয়ার এত ইচ্ছে থাকে তাহলে একা একা চলে যাও। রাস্তায় কাউকে একটা জিজ্ঞেস করো, বাড়ি দেখিয়ে দিবে। মিষ্টি গেলে সমস্যা আছে কি তোমার? শামসুদ্দিনের গম্ভীর কণ্ঠে মৃদু কেঁপে উঠল জেসমিন। একটু ভয় পেলেন। স্বামীকে উদ্দেশ্য করে ধীর গলায় বললেন। অযথা কষ্ট করে এত দূরে হেঁটে যাওয়ার কি দরকার? আর তাছাড়া একটু পর তো স্রোতই চলে আসবে। অযথা ওরা গিয়ে কি করবে সেজন্য বলছিলাম। শামসুদ্দিন এগিয়ে এসে স্ত্রীর পানে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে বললেন। তুমি ভেবো না, সমুদ্রের মাঝে তোমার আচরণের উপর আমি লক্ষ্য রাখছি না। আমি কিন্তু সবটাই দেখছি। এমন কোনো ভুল করো না যার জন্য আমি তোমাকে ক্ষমা করতে না পারি। মিষ্টি আমার বড় মেয়ে হলে নদী আমার ছোট মেয়ে। ভালো আচরণ করবে ওর সাথে। জেসমিন স্বামীর মুখের উপর আর কিছু বলার সাহস পেলেন না। শামসুদ্দিন নদী আর মিষ্টিকে উদ্দেশ্য করে বললেন। যাও তোমরা। অনুমতি পেয়ে আনন্দে দুজনের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। সদর দরজায় পা রাখতেই নুজহাত আর সমুদ্র ফিরে এলো। স্রোতও সাথে আছে। দুজনের মনটাই খারাপ হয়ে গেল। কোথায় যাচ্ছ তোমরা? নুজহাতের প্রশ্ন শুনে নদী উদাস কণ্ঠে উত্তরে বলল। বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সব শেষ করে দিলে। কত কষ্ট করে অনুমতি পেয়েছিলাম। সময় কি চলে যাচ্ছে নাকি? বিকেলে যেও। কথাটা বলে নুজহাত ভিতরে চলে গেল। ওনার পিছু পিছু সমুদ্র তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। নদীর মুখোমুখি হতে যেন তার খুব ভয় করছে। নদীকে মন খারাপ করতে দেখে স্রোত এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমার বাড়িতে যাবে তুমি? নদী উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর জানালো। স্রোত কিঞ্চিত হেসে বলল। ঠিক আছে, নাস্তা করে নাও, তারপর আমি নিজে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। নদীর উদাস মুখে হাসি ফুটে উঠল। পাশ থেকে মিষ্টি বলে উঠল। নদীর সাথে আমাকেও নিয়ে যাবে? না নিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু আপনি অনুমতি পাবেন কি? বাবা অনুমতি দিয়েছে। আর আপনার মা? মায়ের অনুমতি দরকার পড়বে না। আচ্ছা স্রোত, শোনো, তুমি আগে নদীকে নিয়ে যাবে, তারপর আমাকে নিয়ে যাবে, কেমন? স্রোত ভ্রু কুচকে বলল। একই পথ দিয়েই তো যাব, তাহলে দুজনকে আলাদা আলাদা করে নিয়ে যেতে যাব কেন? ও তুমি বুঝবে না। ওদের কথার মাঝে নদী কণ্ঠে একরাশ কৌতূহল সমেত বলে উঠল। আচ্ছা বড় ভাইয়া, তুমি তো আমাদের সবার থেকে বড়, তাহলে তুমি মিষ্টি আপুকে আপনি বলে ডাকছো, আর মিষ্টি আপু তোমায় তুমি বলে ডাকছে কেন? স্রোত হালকা হেসে বলল। এমনি, তুমি বুঝবে না। তুমি তো বোঝালেই না, তাহলে বুঝলে কি করে যে আমি বুঝবো না? তুমি যেহেতু বড়, তুমি তো তুমি করে ডাকতে পারো। আপনি করে ডাকলে কেমন একটা পরপর লাগে না? নদীর কথায় সম্মতি জানিয়ে মিষ্টি বলে উঠল। একদমই ঠিক বলেছিস, কিন্তু এই গাধাটা এই কথাটা বোঝে না যে তুমি বললে নিজের নিজের লাগে। গাধাকে এত করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই চায় না। সবাইকে আপন ভাবতে নেই সেটা জানেন না আপনি? সারাদিন তো আপনার চোখে আঙ্গুল দিয়ে একজন ব্যবধানটা বুঝিয়ে দেয়,
তারপরেও বোঝেন না কেন আপনি? এই যুগে এত বোকা হলে চলে? মিষ্টি মৃদু রাগী কণ্ঠে বলল, আমি বোকাই ভালো আছি, তুমি এত চালাক হয়ে আমার যত অশান্তি হয়েছে। কথাটা বলে মিষ্টি গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। এদিকে বোকা নদী কিছুই বুঝলো না। মিষ্টির যাওয়ার পানে হা করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বিস্ময় ভরা কণ্ঠে স্রোতকে বলল, মিষ্টি আপু রেগে গেল কেন? তুমি এটাও বুঝবে না। কথাটা বলে স্রোত সেখান থেকে চলে গেল। নদীর হালকা একটু রাগই হলো, কেউ তো তাকে বোঝানোর চেষ্টাই করলো না। তাহলে বুঝলো কি করে যে ও বুঝবে না? আজব।